Bangladesh have forced the errors. That's out. That's it. That's the series. It's the match. A massive victory for the home side once again, winning by 61 runs. আবারও হোয়াইট ওয়াশ উৎসব, শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে 61 রানে হারালো টাইগাররা। আনন্দ উল্লাসে মাতল বাংলাদেশ। আমরা টাইগারই পরিচিত দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অনুপ চেটিয়াকে কি কালকে ইন্ডিয়াতে পাঠানো হয়েছে? এরকম কোনো খবর নেই। হ্যাঁ, এরকম কোনো খবর নেই। আচ্ছা, আপনার কাছে নাই? ভারতীয় গণমাধ্যমে এই কথা বলছে স্যার। হতে পারে। অস্বীকারের 1.5 ঘন্টা পর উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। জানালেন সাজা শেষ হয়েছে তার। যেহেতু সে বিদেশি, সেহেতু সে আমাদের দেশও ত্যাগ করতে চেয়েছেন এবং সেই জন্যই তাকে সেইভাবে আমরা তাকে ছেড়ে দিয়েছি। জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংসদে প্রধানমন্ত্রী। জঙ্গিদের জামিন বিষয়ে অপরাধের মাত্রা বিবেচনার আহ্বান। বাংলাদেশে বিদেশিদের উপর আবারও হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের। উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়নও। যৌথ কমিশনের সভায় আশ্বস্ত করল বাংলাদেশ। এবং কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পথে আরও এক ধাপ এগুলো বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনে ফ্রান্সের মহাকাশ সংস্থার সঙ্গে চুক্তি সই। শুরুতেই জিম্বাবুয়েকে টাইগারদের হোয়াইট ওয়াশের খবর। দাপটের সঙ্গেই সিরিজ শেষ করল বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে 61 রানের জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করল মাশরাফি বিন মুর্তজার দল, যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের 11তম হোয়াইট ওয়াশ। মিরপুরে আগে ব্যাট করে তামিম, ইমরুল ও মাহমুদুল্লাহর 50-তে 9 উইকেটে 276 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে মুস্তাফিজের 5 উইকেটে 215 রানে গুটিয়ে যায় সফরকারীরা। ম্যাচ সেরা তামিম ও সিরিজ সেরা হয়েছেন মুশফিক। বিরল ইতিহাস রচনা করল বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাটিতে টানা 5টি ওয়ানডে সিরিজ জয়। প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়েকে 1 বছরের মধ্যে দ্বিতীয় আর এ নিয়ে তৃতীয়বারের মতো হোয়াইট ওয়াশ করল টিম বাংলাদেশ। আর সব মিলে 11 বারের মতো হোয়াইট ওয়াশের গল্প রচনার গাঁথুনি দিল মাশরাফি বাহিনী। এর আগে মিরপুরের শুরুতে জিম্বাবুয়ের থিম সং ছিল লজ্জা বাঁচাতে চায়। 2010 সালের পর বাংলার মাটিতে একটি জয়। অন্যদিকে আপসহীন স্বাগতিকরা টস নামের ভাগ্য পরীক্ষায় জিতে আগ্রাসী ঢঙ্গের শুরু তামিম ও ইমরুলের ব্যাট। কখনো উড়িয়ে কখনো বা গড়িয়ে ইমরুল আর তামিম মিলে বল পাঠিয়েছেন সীমানা পেরিয়ে, কিন্তু অমন উপভোগ্য ব্যাটিং এর ছেদ পড়ে নিজেদের দৃষ্টিকটু ভুলে। দলীয় 147 রানে ইমরুল ও তার কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন তামিম। দুজনেই ব্যক্তিগত সমান 73 রানে আউট হলেও বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে 5ম সর্বোচ্চ রানের জুটি গড়েন। তাদের ফেরার পর স্কোরবোর্ডে রানের চাকা সচল রাখেন মুশফিক, কিন্তু ইমরুল ও তামিমের মতো একই কায়দায় আউট হন মুশি, যা ওয়ানডে ক্রিকেটের 45 বছরের ইতিহাসে প্রথম 3 ব্যাটসম্যান স্টাম্প আউট হলেন। বড় পুঁজির স্বপ্ন দেখা বাংলাদেশের ব্যাটিং এ ধস নামে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ লিটন, আর দারুণ হতাশ করেন সাব্বির ও নাসির। স্থমিত হয়ে পড়ে মিরপুরের গ্যালারি, পরে উত্তাল করে তোলেন মাহমুদুল্লাহ। গেল বিশ্বকাপে বিতর্কিত আম্পায়ার আলিন্দার মাহমুদুল্লাহ রান আউটের ভুল সিদ্ধান্তের পর আবারও গ্যালারির সেই উত্তলতা ফিরে। শেষ পর্যন্ত বিশ্বকাপ হিরো মাহমুদুল্লাহর 14তম 50-তে নিরাপদ স্কোর পায় বাংলাদেশ।
জবাব দিতে নেমে মুস্তাফিজের পেস আগুনে পুড়ে ছায় চিবাবা ও চাকাভা, অভিজ্ঞ আরবিন নাসির এই কাজ। প্রতিপক্ষের দলীয় 47 রানে 3 উইকেট তুলে নেওয়ার পর সহজেই মনে হচ্ছিল সব, কিন্তু পথের কাটা হয়ে দাঁড়ান উইলিয়ামস ও চিকম্বুরা। তবে তাদের গা জ্বালানো ব্যাটিং থামে মাশরাফির বুদ্ধিদীপ্ত নেতৃত্বের কাছে। পার্ট টাইম বোলার সাব্বিরের কাটা 45 রান করা অধিনায়ক চিকম্বুরা। কিন্তু আবারও আরভিন ও ম্যালকম ওয়ালারের জুটি মাথা চাড়া দিয়ে ওঠে। তবে গেল ম্যাচের মতো এ ম্যাচেও ব্রেক থ্রু ম্যান আলামিন হোসেন। আর স্নায়ুচাপে ম্যাশের বলে আউট সর্বোচ্চ 64 রান করা আরভিন। এরপর মিরপুরের গ্যালারিতে আনন্দের কলরব। আগুনের গোলার মতো বল ছুড়ে মাত্র নবম ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো 5 উইকেট মুস্তাফিজের। আর সুপারম্যান সাব্বিরেই তছনছ জিম্বাবুয়ে। সময় সংবাদ, ঢাকা। টানা দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করায় পুরো কৃতিত্বটা দলের ব্যাটসম্যান ও বোলারদেরকেই দিলেন অধিনায়ক মাশরাফি। সেই সঙ্গে ভবিষ্যতেও জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা টাইগার অধিনায়কের। পুরো সিরিজের সমর্থনের জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি। এ ম্যাচে আমাদের টপ অর্ডারে তামিম ও ইমরুল বেশ ভালো ব্যাট করেছে, তা না হলে বড় স্কোর করা সম্ভব ছিল না। সাকিব না থাকায় বোলিং বিভাগে যে শূন্যতা ছিল তা মুস্তাফিজ ও অন্যরা বেশ ভালোভাবেই পূরণ করেছে। মোট কথা সবার সমন্বিত চেষ্টার ফলেই হোয়াইট ওয়াশ করা সম্ভব হয়েছে। অন্যান্য প্রসঙ্গ, উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। একই সঙ্গে হস্তান্তর করা হয় তার সহযোগী বাবুল শর্মা ও শক্তি প্রসাদকেও। এ খবর যখন ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পায় তখন সকাল 11:15টায় সময় সংবাদের কাছে বিষয়টি কার্যত অস্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপরও দেশের সব গণমাধ্যমে প্রচার হচ্ছিল হস্তান্তরের খবরটি। পরবর্তীতে অস্বীকার করার 1.5 ঘন্টা পর উলফা নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তরের কথা স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সাজা শেষ হয় নিয়ম মেনেই তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গেল জুন মাসের বাংলাদেশ সফরের অন্যতম আলোচ্য বিষয় ছিল অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা। এরই প্রেক্ষিতে সকালে অনুপকে ভারতে পাঠানো হলো। বুধবার সকালে ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে উলফা নেতার ভারতের কাছে হস্তান্তরের খবর প্রকাশ পায়। যদিও শুরুতে গণমাধ্যমের এই খবরের বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ চেটিয়াকে কি কালকে ইন্ডিয়াতে পাঠানো হয়েছে? এরকম কোনো খবর নেই। হ্যাঁ, এরকম কোনো খবর নেই। আচ্ছা, আপনার কাছে নাই? ভারতীয় গণমাধ্যমে এই কথা বলছে স্যার। হতে পারে। এর 1.5 ঘন্টা পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাজা শেষ হওয়ায় উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। অনুপ চেটিয়া একজন ভারতীয় নাগরিক। তিনি আমাদের আইনের মাধ্যমেই তিনি কারাগারে আটক ছিলেন। তার আটকাদেশ সম্পন্ন হয়েছিল এবং যেহেতু সে বিদেশি সেহেতু সে আমাদের দেশও ত্যাগ করতে চেয়েছেন এবং সেই জন্যই তাকে সেইভাবে আমরা তাকে ছেড়ে দিয়েছি। অনুপ চেটিয়া 2005, 2008 এবং 2011 সালে বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। 2003 সালে সাজার মেয়াদ শেষ হওয়ার পর রাজনৈতিক আশ্রয় প্রার্থনার বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত অনুপকে নিরাপত্তা হেফাজতে রাখার জন্য হাইকোর্ট নির্দেশ দেন। খুন, অপহরণ এবং চাঁদাবাজির জন্য ভারতে পলাতক সন্ত্রাসীদের তালিকায় আছেন অনুপ চেটিয়া। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই বিষয়ে জানতে আমরা কথা বলেছিলাম নয়াদিল্লির সাংবাদিক গৌতম লাহিড়ীর সঙ্গে। তিনি জানিয়েছেন বিস্তারিত। গতকাল রাতেই ভারতের যে প্রধান গোয়েন্দা দপ্তর সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তাদের অফিসাররা রাতেই ঢাকায় ছিল এবং সেখানেই অত্যন্ত গোপনে অনুপ চেটিয়াকে ঢাকার জেল থেকে তাকে সেখানে স্থানান্তরিত করে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছিল। সেখান থেকে আজকে সকালে, সেটাও স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রেরই খবর, যে সাধারণ এবং বাণিজ্যিক জেটের বিমানে করে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এটাও জানা গিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে এ ব্যাপারে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করেছিলেন এবং সেই আলাপের পরিণতিতে এই ঘটনাটি ঘটেছে এবং যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তাদের ব্যক্তিগত তত্ত্বাবধানে গোটা ব্যাপারটি সম্পন্ন হয়েছে। সেই কারণে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত ধন্যবাদও জানিয়েছেন। পাশাপাশি একইভাবে বাংলাদেশের পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে একটি দাবি ছিল তাদের যে পলাতক আসামি নূর হোসেন, যে কলকাতায় বিচারাধীন, তাকে কিভাবে ঢাকাতে ফেরত নিয়ে যাওয়া যায়। এ ব্যাপারে যেটা খোঁজ নিয়ে জানা গিয়েছে যে কলকাতার আদালতে যে মামলা চলছিল
হয়েছিল সেই মামলার সমস্ত বিষয়টি প্রায় নিষ্পত্তির মুখে, অর্থাৎ সেখান থেকে তাকে আনুষ্ঠানিকভাবে মুক্ত করে দেওয়া হলেই নূর হোসেনকে ফেরত পাঠানো যেতে পারে এবং সেই প্রক্রিয়ার কাজটা প্রায় শেষ পর্যায়ে বলে বলা হচ্ছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বা ভারতের দিক থেকেও এটাকে একটা দেখানোর চেষ্টা হয়েছে যে কোনোভাবেই যেন মনে না হয় যে একটা দেওয়া নেওয়া চলছে। এটা দুটো দেশেরই নিরাপত্তার স্বার্থে যেটুকু করা দরকার, যে দেশ যেমন পদক্ষেপ নিচ্ছেন সঙ্গে সঙ্গেই যে আরেকটি দেশকে সেই পদক্ষেপ নিতে হবে এমন কোনো সম্পর্ক নয় দুই দেশের মধ্যে। ফলে নূর হোসেনের প্রত্যর্পণটাও কিন্তু অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। 2004 সালে উলফা নেতা অনুপ চেটিয়ার বিভিন্ন মেয়াদের শাস্তি শেষ হলেও দুই দেশের ছাড়পত্র না পাওয়ায় এতদিন তাকে ভারতে পাঠানো যায়নি, এমন তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত পাঠানোর বিষয় নিয়ে বিকেলে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, অনুপ চেটিয়া নিজ দেশ ভারতেই ফেরত যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অনুপ চেটিয়ার সাথে ওনার দুইজন সঙ্গী সহ আজকে ভোর রাতে আমরা ভারতীয় হাই কমিশনের কাছে হস্তান্তর করেছি এবং বিভিন্ন মামলায় ওনারা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ছিলেন। সর্বোচ্চ সাজা ছিল 7 বছর। 2004 সালে ওনাদের মামলা শেষ হয়ে যায় এবং 2004 সালের পর থেকেই সেই স্ট্যাটাসেই ছিলেন যে একজন রিলিজ প্রিজনার হিসেবে। ওনাকে এটাও জানতে চাওয়া হয়েছে যে আপনি বর্ডারে গিয়ে আমরা ছাড়বো নাকি এমনি আমরা সাধারণভাবে জিজ্ঞেস করেছি, বলছে না আমি হাই কমিশনের মাধ্যমে যাব। কমপক্ষে 2 বার আবেদন করেছেন ততটুকু আমি জানি। আমার সরকার যখন ক্লিয়ারেন্স দেয়, 2 সরকার যখন ক্লিয়ারেন্স দেয় তখন আমরা ছেড়ে দিই। এদিকে নারায়ণগঞ্জে 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত সরকার ছেড়ে দিলে অনুপ চেটিয়ার মতো একই প্রক্রিয়ায় ফেরত আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা জানান তিনি। নূর হোসেনের সেখানে তাদের সরকার যেদিন আমাদেরকে বলবে যে সে মুক্ত হয়েছে, আমরা তাকে নিয়ে আসবো। আমরা ঠিক এইভাবেই আমরা বর্ডারে তাকে রিসিভ করব, যে এইভাবে ও চলে গেল। দেখছেন রাত 11টার সময়। প্রয়োজনে ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো প্রযুক্তি সাময়িকভাবে বন্ধ থাকবে। বিকেলে সংসদে এক প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জঙ্গিদের গ্রেফতারের পর জামিনে বের হয়ে আসাকে দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে তাদের জামিন দেওয়ার আগে অপরাধের মাত্রা বিচারকদের বিবেচনা করার আহ্বান জানান তিনি। দেশের মানুষের নিরাপত্তার জন্য, দেশের মানুষের শান্তির জন্য, জানমাল রক্ষার জন্য যখন যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই পদক্ষেপ ইনশাল্লাহ আমরা নেব। যারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, যারা মুক্তিযুদ্ধের বিরোধী, সেই জামাত, শিবির, বিএনপির লোকেরা এবং এদেরই দোসর, তারাই কিন্তু বিভিন্ন নামে, বিভিন্নভাবে, বিভিন্ন পরিক্রমায় একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে। যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য যখন প্রয়োজন হবে তখন এটা কিন্তু আমি কিছুদিনের জন্য বন্ধ রাখবো। অনেক সময় আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ হয়তো মাসের পর মাস দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন, অনেক টাকা খরচ হয় এদের তথ্য বের করতে এবং তারপরে এদেরকে গ্রেপ্তার করে। দেখা যায় 15 দিনের মধ্যে এরা জামিন পেয়ে বহাল তবিয়তে আবার চলে যাচ্ছে। জামিন যখন দিচ্ছেন অন্তত সেই অপরাধের মাত্রাটা সম্পর্কে একটু যদি চিন্তা ভাবনা করে এই জামিন দেওয়া থেকে বিরত রেখে এদের সাজাটা যাতে নিশ্চিত হয় বা এদের বিচার কার্য যাতে পরিচালিত হয় সেদিকে যদি বিচারকগণ একটু বেশি মনোনিবেশ করেন তাহলে কিন্তু দেশকে অনেক রকম ক্রাইমের হাত থেকে বাঁচানো যায়। রাত 11টার সময় আরো থাকছে। মিয়ানমারে ক্ষমতা হস্তান্তরে সুচির সঙ্গে আলোচনায় রাজি প্রেসিডেন্ট শোয়েব। দ্রুত ফল প্রকাশ করতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আহ্বান। ফরিদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আসাদুজ্জামান নামে এক কারারক্ষী আহত হয়েছেন। দুপুরে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সংবাদ সম্মেলনে এই খবরের সত্যতা নিশ্চিত করলেও অস্বীকার করেছেন ফরিদপুরের জেল সুপার আবুল কালাম আজাদ। ফরিদপুরে সরকারি ডাক নিয়ে পোস্ট অফিসে গিয়েছিলেন পোস্ট করার জন্য। সেখানে 2 জন ছিলেন আমাদের মোটরসাইকেলে। পিছনে যে বসা ছিল তাকে হঠাৎ করে খুর দিয়ে আঘাত করে দৌড়ায় পালিয়ে যায়। স্পেসিফিক্যালি পোশাকধারীরা যেহেতু টার্গেট, সুতরাং আমি বলেছি যে সিভিল ড্রেসে এই কাজগুলো করার জন্য, যাতে করে কেউ হঠাৎ করে আক্রমণ
আক্রমণে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু সে তো সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। যা বলছে এটা তো ঠিক না, কারণ তারা কিছু উপায়ও নাই। মানুষ পরিবার হইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, এই না যে তারা খুবাইছে। বাংলাদেশে বিদেশিদের উপর আরও হামলা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে নিজ দেশের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক বৈঠকে এর মুখপাত্র জানান, বাংলাদেশে বিদেশিদের উপর সন্ত্রাসী হামলা হতে পারে এমন তথ্য পেয়েছেন তারা। বাংলাদেশে 2015 সালে কয়েকজন লেখক ও ব্লগার হত্যার বিষয়টি নিয়েও উদ্বেগ জানায় তারা। 2 বিদেশি হত্যার পাশাপাশি আশুরার দিন শিয়া সম্প্রদায়ের সমাবেশের সময় বোমা হামলার বিষয়টিও আলোচনায় আসে। বাংলাদেশে আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে মার্কিন প্রশাসন এই সতর্কতা জারি করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই সতর্কবার্তা আগামী 2রা ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানানো হয়। এদিকে মার্কিন নাগরিকদের সতর্কতার বিষয়ে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের একটি রুটিন ওয়ার্ক। বিভিন্ন দেশে থাকা তাদের নাগরিকদের তারা প্রায়ই সতর্ক করে থাকেন। বাংলাদেশে ব্লগার প্রকাশক হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন বলছে, বর্তমানে যারা হুমকির মুখে আছেন তাদের নিরাপত্তা বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে মত প্রকাশের স্বাধীনতা। ঢাকায় বাংলাদেশের সঙ্গে যৌথ কমিশনের সভায় এই তাগিদ দেওয়া হয়। তবে এই ধরনের হত্যাকাণ্ডগুলোকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের বিচারে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। 2012 সালে ব্রাসেলসের পর এবার ঢাকায় বাংলাদেশ ইইউ যৌথ কমিশনের 7ম সভা। সকাল থেকেই তাই রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে আসতে থাকেন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ইটালি, স্পেনের রাষ্ট্রদূত সহ জোটভুক্ত 28 দেশের কর্মকর্তারা। তাদের নেতৃত্ব দেন জোটের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইয়োগো অস্টট। আর অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র, আইন সহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্ব দেন ইআরডির সিনিয়র সচিব মেজবাউদ্দিন। দিন অধিবেশনে বিভক্ত সভায় বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হলেও গুরুত্ব পায় সম্প্রতি দেশে বিদেশি হত্যা এবং লেখক প্রকাশকদের নিরাপত্তার বিষয়টি। আমরা দেশে ব্লগার প্রকাশক হত্যার নিন্দা জানিয়েছি। সরকারকে বলেছি, এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা এখনো নিরাপত্তা ঝুঁকিতে আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দোষীদের বিচার করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয় বিদেশিদের কাছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর বিষয়ে আমাদের শোক জানিয়েছি। পরিষ্কারভাবে তাদের বলেছি, এগুলো বিচ্ছিন্ন ঘটনা, ঘটনাগুলোর তদন্ত চলছে। যারাই এসব ঘটনার জন্য দায়ী তাদের বিচারে সরকারের প্রতিশ্রুতির কথা আমরা জানিয়েছি। অভিবাসন ইস্যুকে বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যা দিয়ে এতে একযোগে কাজ করার অঙ্গীকার করা হয় সবাই। জলবায়ু ইস্যুতে ক্ষতিপূরণ সহ ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নিষ্পত্তির পর যে 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা পেয়েছে বাংলাদেশ, সে এলাকার সম্পদ আহরণের জন্য কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা চাওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একদিকে যেমন সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে, অন্যদিকে প্রত্যাশা করা হয়েছে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশের। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নেতারা মন্তব্য করেছেন, দেশকে অস্থিতিশীল করতেই সক্রিয় রয়েছে আন্তর্জাতিক চক্র। এর পাশাপাশি বিএনপি জামায়াতের পৃষ্ঠপোষকতায় চলছে নাশকতা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তারা বলেন, একটি প্রভাবশালী দেশের আনুকূল্যে এবং তাদের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করার খেলায় মেতে উঠেছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। কথা নাই বার্তা নাই, 2জন বিদেশিকে হত্যা করা, 2জন পুলিশের উপর আক্রমণ করা, বা সিয়ার সম্প্রদায়ের উপর আক্রমণ করা, যে সমস্ত কাজগুলো অতি সম্প্রতি বাংলাদেশে যেগুলো ঘটেছে, এইগুলা কোনো হিসাব যদি মিলান আপনারা, আইএস বা জঙ্গি সংগঠনের নীল নকশার মধ্যে পড়ে না। সেই শক্তি, যেই শক্তি নাকি আগুন সন্ত্রাস তাড়িয়ে ব্যর্থ হয়েছে, নির্বাচনে না গিয়ে ব্যর্থ হয়েছে, তারা এখন নতুন কৌশল, নতুন রূপে আজকে আবির্ভূত হয়েছে এবং নতুন কৌশল হিসেবে বাংলাদেশে এই কাজগুলো করছেন। এটি স্পষ্ট হয়ে গেছে এবং গোয়েন্দা রিপোর্টে এটা প্রমাণ হয়ে গেছে। সেই শক্তি 71-এ যারা 7ম নৌবহর পাঠিয়েছিল, যারা বিভিন্ন দেশে
জঙ্গিবাদের জন্ম দেয় তাদের সাথেই আপনারা আঘাত করে আজকে বাংলাদেশকে এই অবস্থা সৃষ্টির চেষ্টা করছেন। একটি আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসাবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পৃষ্ঠপোষকতায় বিএনপি জামাতের পৃষ্ঠপোষকতায় আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্তের অংশ হিসাবে এই ঘটনা প্রবাহগুলো ঘটানো হচ্ছে। উন্নত ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশের কল্যাণ ও নিরাপত্তায় বিমান বাহিনীকে একনিষ্ঠভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আজ কক্সবাজার বিমান ঘাঁটিতে অত্যাধুনিক এয়ার ডিফেন্স রেডার উদ্বোধন করে এই নির্দেশ দেন তিনি। বেলা 12টার কিছু পরেই কক্সবাজার পৌঁছান রাষ্ট্রপতি। এয়ার ডিফেন্স রাডারের উদ্বোধন উপলক্ষে সশস্ত্র বাহিনীর সেনা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, আকাশসীমার নিরাপত্তা বিধানে আধুনিক এই রাডার সংযোজনের ফলে সক্ষমতার বিচারে আরও এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ বিমান বাহিনী। ভবিষ্যতে সমুদ্রাঞ্চলের অর্থনৈতিক এলাকার প্রতিরক্ষায় রাডারটির বিশেষ ভূমিকারও প্রশংসা করেন তিনি। রাডার উদ্বোধনের পর বিশেষ এই স্থাপনাটির বিভিন্ন দিক ঘুরে রাষ্ট্রপতি জানান, ফোর্সেস গোল 2030 অর্জনে সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্যকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। মহাকাশে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্পের মূল কাজ স্যাটেলাইট সিস্টেম কেনার জন্য ফ্রান্সের একটি মহাকাশ সংস্থার সঙ্গে চুক্তি সই করেছে বিটিআরসি। সকালে রাজধানী সোনারগাঁও হোটেলে 1951 কোটি 75 লাখ টাকার এই চুক্তি হয়। এর মাধ্যমে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। 1957 সালে রাশিয়া সর্বপ্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে। এরপর একে একে উন্নত দেশগুলো যোগ দেয় এ কাতারে। বাংলাদেশের নিজস্ব কৃত্রিম উপগ্রহের পরিকল্পনা করা হয় 2012 সালে। বাংলাদেশের অনুমতিক্রমে এ স্যাটেলাইট ব্যবহার করতে পারবে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ মধ্য এশিয়ার দেশগুলো। বঙ্গবন্ধু স্যাটেলাইটের 40টি ট্রান্সপন্ডারের মধ্যে 20টি ব্যবহার করবে দেশের প্রতিষ্ঠানগুলো, আর বাকি 20টি ভাড়া দেওয়ার মাধ্যমে আয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। বিশ্বে 57তম, তবে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ এটি। একে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে এক বিশাল মাইলফলক বলে মনে করেন ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের চেয়ারম্যান। বাংলাদেশ আজকে বিশ্বের অন্যতম এক সম্মানজনক অবস্থায় প্রবেশ করতে যাচ্ছে। পৃথিবীর খুব কম দেশেরই নিজস্ব স্যাটেলাইট আছে। এই চুক্তির মধ্য দিয়ে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা হলো তা দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছি। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বললেন, নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা থাকলে তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে উন্নত বিশ্বের মতন ব্যাপক সাফল্য অর্জন করতে পারবে বাংলাদেশ। বাংলাদেশের স্থল জলসীমায় নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ ও সম্প্রচারে নিশ্চয়তা লাভ করব। ট্রান্সফর্মার লিজের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করব। বর্তমানে বিদেশি স্যাটেলাইট ভাড়া বাবদ প্রদেয় বার্ষিক 14 মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করতে পারব। 2017 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। পারমিতাহীন, সময় সংবাদ, ঢাকা। সরকার বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় করছে অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেছেন, এ কারণেই সন্ত্রাসীদের আটক করতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় বর্তমানে দেশের কেউ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন হান্নান শাহ। আজকে দেশ আবার বিশৃঙ্খলার দিকে যাচ্ছে। আজকে দেশে কারোর জানমালের নিরাপত্তা নাই। নিরাপত্তা বাহিনী কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের রাজনীতিবিদদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে তো না। পুলিশের না আছে ট্রেনিং, না আছে তাদের কর্মদক্ষতা এই সকল দুর্বৃত্তদের, এই সকল দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে জনজীবনে শান্তি আনার। সুতরাং মিয়ানমারে বিরোধী দল এনএলডি-কে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে অং সান সুচির সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট থান সোয়ে। বুধবার মিয়ানমারের প্রেসিডেন্ট, সেনাপ্রধান ও স্পিকারের কাছে আলোচনায় বসার অনুরোধ জানিয়ে চিঠি পাঠান সুচি। দেশটির দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের 491টি আসনের মধ্যে 245টির ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে এনএলডি 258টিতে জয় পেয়েছে। এ অবস্থায় দ্রুত নির্বাচনের ফল প্রকাশ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের পর 3 দিন পেরিয়ে গেলেও শেষ হয়নি ফল প্রকাশের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে সূচির দলের বিপুল বিজয় নিশ্চিত ও ক্ষমতাসীন ইউএসডিপির পক্ষ থেকে পরাজয় মেনে নেওয়া হলেও সরকারিভাবে ফল প্রকাশ না করায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নির্বাচনে এনএলডি জয় পেলেও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আমি শঙ্কিত, কারণ 1990 সালের নির্বাচনের মতো খারাপ অভিজ্ঞতা আমাদের আছে। আমি মনে করি নির্বাচনী জয়ী দল ও ক্ষমতাসীন দলের মধ্যে সমঝোতা ছাড়া শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা সম্ভব নয়। ফল প্রকাশে দেরি হলেও মিয়ানমারের বিরোধী দল এনএলডি এরই মধ্যে নিজেদের বিজয়ী বলে ঘোষণা দিয়েছে। নির্বাচনে 82% ভোট পাওয়ার দাবি করেছেন দলের একজন মুখপাত্র। তবে নিজের দল সরকার গঠন করলেও স্বামী ও 2 সন্তান ভিন দেশের নাগরিক হওয়ায় প্রেসিডেন্ট হতে সাংবিধানিক বাধা রয়েছে অং সান সুচির। মঙ্গলবার সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকারের সব গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সিদ্ধান্ত তিনিই নেবেন। মিয়ানমারের শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে পর্যায়ক্রমে দেশের প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হবে বলেও জানান সুচি। এরই মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে মিয়ানমারের প্রেসিডেন্ট, সেনাপ্রধান ও স্পিকারের কাছে চিঠি দিয়েছেন সুচি। আমরা আগেই বলেছি, সংসদে সেনাবাহিনীর জন্য 25% আসন সংরক্ষিত রাখাটা গণতন্ত্র সম্মত নয়। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করার আগেই সেনাবাহিনীকে এই বিষয়ে আলোচনার উদ্যোগ নিতে হবে। মিয়ানমারে এবার শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণ হলেও নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি ত্রুটিমুক্ত ছিল না বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ উপায়ে নির্বাচনের ফল প্রকাশ করারও আহ্বান জানান তারা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দেশের মাটিতে সিরিজ জয়ের পাশাপাশি জিম্বাবুয়েকে দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশ করার আনন্দে ভাসছে গোটা বাংলাদেশ। ম্যাচ শেষ হওয়ার পরপরই মিরপুর স্টেডিয়ামে উল্লাসে ফেটে পড়ে টাইগার ভক্তরা। মাশরাফি, মুশফিকরা ভবিষ্যতে সাফল্যের এই মহাকাব্যকে আরো দীর্ঘায়িত করবে বলে প্রত্যাশা জানায় ভক্তরা। আমরা টাইগারে পরিচয় দিচ্ছি এই বছর। এই সিরিজে আমরা খুব ভালো খেলছি। আজকে বাংলাদেশ জিতায় আমরা অনেক আনন্দিত। বাংলাদেশ আরো ভবিষ্যতে জিতুক, আমরা এটাই কামনা করি। বাংলাদেশ এত আনন্দ লাগতেছে ভাই, বলার মতো না। বিশেষ করে আমাদের বস মাশরাফি যে ক্যাপ্টেন্সিটা, এটা বিশেষ করে দেখার মতো। এবং আমি সুদূর ফরিদপুর থেকে আসছি সন্ধ্যার দিকে, আমি সার্থক ভাই। বাংলাদেশে অস্ট্রেলিয়া আসার জন্য যে নিরাপত্তা অনিশ্চয়তার জন্য কারণে আসেনি, বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমরা নিশ্চয়তার দিক দিয়ে সবার উপরে আছি ইনশাআল্লাহ। চাই বাংলাদেশ ইন্ডিয়া থেকে আমাদের প্রতিশোধ হিসাবে বিশ্বকাপ টি20 রাত 11টার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। Bangladesh have forced the errors. That's out. That's it. That's the series. It's the match. A massive victory for the home side once again. আবারও হোয়াইট ওয়াশ উৎসব। শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে 61 রানে হারালো টাইগাররা। আনন্দে উল্লাসে মাতল বাংলাদেশ। অনুপ চেটিয়াকে কি কালকে ইন্ডিয়াতে পাঠানো হয়েছে? এরকম কোনো খবর নেই। হ্যাঁ, এরকম কোনো খবর নেই। আচ্ছা, আপনার কাছে নাই? ভারতীয় গণমাধ্যমে এই কথা বলছে স্যার। হতে পারে। অস্বীকারের 1.5 ঘন্টা পর উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। জানালেন সাজা শেষ হয়েছে তার। যেহেতু সে বিদেশি, সেহেতু সে আমাদের দেশ ত্যাগ করতে চেয়েছেন এবং সেই জন্যই তাকে সেইভাবে আমরা তাকে ছেড়ে দিয়েছি। জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংসদে প্রধানমন্ত্রী। জঙ্গিদের জামিন বিষয়ে অপরাধের মাত্রা বিবেচনার আহ্বান। বাংলাদেশে বিদেশিদের ওপর আবারও হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের। উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়নও। যৌথ কমিশনের সভায় আশ্বস্ত করল বাংলাদেশ। এবং কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পথে আরও এক ধাপ এগুলো বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনে ফ্রান্সের মহাকাশ সংস্থার সঙ্গে চুক্তি সই। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।